আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবেলায় সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের যথাযথ ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। সাংবাদিকদের সম্মানে ইফতারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। সাংবাদিকদের সম্মানে সোমবার ইফতারের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের আমলে বিএনপির কর্মসূচি ও বক্তব্য সাধারণ মানুষের সামনে তুলে ধরায় গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানান তিনি। গত কয়েকদিনের ঘটনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করার চেষ্টা চলছে। কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। বাংলাদেশ সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কদিন আগে আমরা যেমন দেখেছি সংস্কারের নির্বাচনকে যেমন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। সবাই মিলে ষড়যন্ত্র রুখতে হবে মন্তব্য করে সাংবাদিকদের এ ব্যাপারে বড় ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আজকে সাংবাদিক সমাজের একজন সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা আছে। বিভিন্ন বিষয় বিতর্কিত করা হচ্ছে, বিভিন্ন বিষয় সঠিক না। আপনারা যদি আপনাদের অবস্থান এই বিষয়গুলো সত্যভাবে জাতির সামনে তুলে ধরেন, তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র। বিএনপির মহাসচিব তার বক্তব্যে বলেন, দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। প্রশাসন থেকে বিতর্কিতদের না সরালে সংস্কার বাস্তবায়ন করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেখছিলেন ইমরুল আহসানের রিপোর্ট। জরুরি অবস্থা জারি হতে পারে এমন খবরকে গসিপ বলে উড়িয়ে দিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার চেষ্টা করছে এবং সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ হতে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের ফিরিয়ে আনতে এসওপি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি। আর ঈদের পর থেকেই অস্ট্রেলিয়া হাইকমিশন দিল্লির বদলে ঢাকা থেকে ভিসা দেবার কার্যক্রম শুরু করবে বলেও জানান সচিব। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। কেউ প্রলোভনে পড়ে, কেউ মিথ্যে আশ্বাসে যেতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ায়। মাসের পর মাস অনেক ঝড়ঝাপটার সাথে লড়ে এখন তাদের অনেকেই অস্ট্রেলিয়ার আশেপাশের দ্বীপে থাকা জেলখানায় বন্দী। সমুদ্রপথে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আছেন তারা। তাদেরকেই দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে সম্মত হবার পর সোমবার সচিবালয়ে দুই দেশের মধ্যে একটি এসওপি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার এতে স্বাক্ষর করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার উপস্থিত ছিলেন। প্রসেসটা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠালে পরে আপনাকে চেক করে আমরা জানাবো, হ্যাঁ ঠিক আছে তোমরা কবে পাঠাবো বলো। তারা পাঠানোর পর আমরা রিসিভ করে এদেরকে ঈদের পরই দিল্লির বদলে ঢাকা থেকেই অস্ট্রেলিয়ার ভিসা দেবার কার্যক্রম শুরু হবে বলেও জানান সচিব। ভিসা সেন্টার ঈদের পরই হয়তো চালু হয়ে যাবে আশা করছি। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ঈদের দীর্ঘ ছুটিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকব
যাতে আনটুয়ার্ড কিছু না হয়। ইমার্জেন্সির কথাও কেউ বলছে, এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাল্লাহ এটা মেনটেন করতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো রকম ঢিলেমির সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে সব রকমের তদারকি অব্যাহত আছে বলেও জানান স্বরাষ্ট্র সচিব। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের প্রথম সমুদ্রপথে ফেরি সার্ভিস চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 5 বছরেও যে কাজ হয়নি এখন তা খুবই কম সময়ে সম্ভব হয়েছে। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম ফেরি ছেড়ে যায় সন্দ্বীপের গুপ্তছড়ার উদ্দেশ্যে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এই ফেরি সার্ভিস ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা বলেন, সমুদ্রপথে ফেরি সার্ভিস চালু হওয়ায় সন্দ্বীপের কৃষি, অর্থনীতি ও পর্যটন বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এ সময় রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশ এগিয়ে যাবে। বক্তব্যে চট্টগ্রাম সহ দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি। একই সময় উদ্বোধন করা হয়েছে সন্দ্বীপের সাথে ঢাকা এবং চট্টগ্রামের বাস সার্ভিসও। সন্দ্বীপের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রয়েছে। আমি আপনাদের প্রত্যেকে নিজ নিজ উপজেলা উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি। 50 বছরেও যে কাজ হয়নি আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দ্বীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে। সেটাই হলো কথা। আপনারা নেতৃত্ব দেবেন, সারা বাংলাদেশের জন্য নেতৃত্ব দেবেন। তামিম ইকবালের হৃদরোগ প্রসঙ্গ। দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। ঢাকা লিগে মোহামেডানের হয়ে টসের পর প্রথম দফা হার্ট অ্যাটাক হয় তার। সাভারের এক হাসপাতালে হার্টে রিং পরানো শেষে বিকেলের দিকে জ্ঞান ফিরেছে তামিমের। এখন 48 ঘন্টার পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। তামিমের আকস্মিক এই শারীরিক অবস্থার পূর্ব নির্ধারিত বোর্ড সভা বাতিল করেছে বিসিবি। রিপোর্ট বর্ষণ কবিরের। দেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক সোমবার সকালে টসের সময়ই বুকে ব্যথা অনুভব করেন। শাইনপুকুরের বিপক্ষে গ্যাসের ওষুধ খেয়ে 6 ওভার মাঠে থাকার পর পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে নেওয়া হয় নিকটতম হাসপাতালে। চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে গিয়েছিলেন ফিরেও। এখানকার ডাক্তাররা তাকে দেখে যে তার খারাপ অবস্থা, কিন্তু সে ভর্তি হওয়ার পরেও ডাক্তারটিতে বলে যে না আমি চলে যাব। সম্ভবত তামিমই এখান থেকে শিপনরে ফোন করে যে আপনি একটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। এয়ার অ্যাম্বুলেন্সে তোলার জন্য আমরা তাকে চেষ্টা করি, কিন্তু ওই সময় তার সেন্স পাওয়া যায় নাই। আমরা ডাক্তাররা, আমাদের ডক্টর শামিদ এবং এখানকার কেপিজির একজন ডাক্তার ছিলেন, আমি এই মুহূর্তে তার নাম বলতে পারছি না, তারা অনেক চেষ্টা করার পরে পালস বুকে চাপ দেওয়ার পরে পালস না পাওয়ার পরে 10 মিনিট পরে তার পালস যখন পায়, তাকে আর এয়ার অ্যাম্বুলেন্সে তোলার অবস্থা না দেখে তাকে পুনরায় কেপিজি হাসপাতালে নিয়ে আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিতে ব্যবস্থা করা হয়েছিল হেলিকপ্টারেরও। কিন্তু এই সময় বড় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম ইকবাল। শরীর হয়ে যায় অনড়, নিঃশ্বাস নেয়াই বন্ধ হয়ে গিয়েছিল তার। শক দিয়ে তার জ্ঞান ফেরানো হয় সাভারের কেপিজি হাসপাতালে। সেখানে তার হার্টে ধরা পড়ে 2টি ব্লক, একটিতে পরানো হয় রিং। ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিকেলের দিকে জ্ঞান ফেরার পর কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। অবস্থা সামান্য স্থিতিশীল হলেও এখনও শঙ্কামুক্ত নন তামিম ইকবাল। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। আইএফআইসি ব্যাংকের
প্রায় 4,15,00,000 টাকা চেক প্রতারণার মামলায় এই আদেশ দেন বিচারক। গত বছরের 15 ডিসেম্বর সাকিব ও তার এগ্রো ফার্মের কর্মকর্তা সহ 4 জনকে আসামি করে মামলা করে প্রতিষ্ঠানটি। পরে তাদের বিরুদ্ধে সমন জারি করে আদালত, কিন্তু আসামিরা হাজির না হওয়ায় 19 জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, বিচারিক ধারাবাহিকতায় সোমবার এই আদেশ দেন বিচারক। এজাহারে বলা হয়েছে, সাকিব আল হাসান এগ্রো ফার্ম ঋণের বিপরীতে 2টি চেক দিয়েছিল ব্যাংকিং প্রতিষ্ঠানকে। ঋণ শোধ না করায় টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের 15 লাখ ট্যাক্স রিটার্ন দাখিলকারীর মধ্যে 10 লাখেরই আয় 3.5 লাখ টাকার নিচে। তাই করমুক্ত আয়ের সীমা আরও বাড়ালে করদাতার সংখ্যা ও আদায়ের পরিমাণ কমে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। কর ফাঁকি রোধে এনবিআর এবার আরও কঠোর হবে এমনটা জানিয়ে চেয়ারম্যান বলেন, আয় কম হলে কর কম দেবে, কিন্তু কর ফাঁকি দেওয়া যাবে না। ইআরএফ এর পক্ষ থেকে বেসরকারি প্রভিডেন্ট ফান্ডকে করমুক্ত রাখা, ভ্যাটের হার 7% করার পাশাপাশি পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার ওপর আরোপিত কর হার কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া কর আদায় পদ্ধতি পুরোপুরি ডিজিটাল করা এবং নিত্যপণ্যের দামের সাথে সমন্বয় করে করমুক্ত আয়সীমা আরও 50,000 বাড়িয়ে 4 লাখ টাকা করার দাবি জানায় ইআরএফ। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদের বাহারি সব পোশাকের সঙ্গে নারীদের ঈদ কেনাকাটার তালিকার শীর্ষে থাকে শাড়ি। সিল্ক, জামদানি, মসলিন, কাতান সহ নানা ধরনের শাড়ির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রমজানের শেষ দিকে বাঙালি নারীদের ব্যস্ততা এখন পছন্দের শাড়ি কেনায়। রাজধানীর বিভিন্ন শপিং মলে ছুটছেন তারা। প্রতি বছরের মতো এবারও বাহারি নতুন ড্রেসের সঙ্গে দোকানে ঘুরে ঘুরে নারীরা কিনছেন শাড়ি। শাড়ি হলো সেই পোশাক যা নারীর সৌন্দর্য ও আনন্দের সাথে মিশে গিয়ে ঈদের প্রতিটি মুহূর্তকে করে তোলে উৎসব মুখর। এবার নারীদের পছন্দের তালিকায় রয়েছে ঐতিহ্যবাহী জামদানি থেকে ট্রেন্ডি সিল্ক, অর্গেঞ্জা, গাদোয়াল, মসলিন সহ বিভিন্ন ধরনের শাড়ি। দোকানিরা জানান, রমজানের শুরুতে বেচা বিক্রি কম থাকলেও 15 রোজার পর থেকে বেড়েছে। নারীরা এখন শাড়ি বেশি কিনছেন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।